ঘূর্ণিঝড় রেমালে তছনছ উপকূল, বাঁধ ভেঙে তলিয়ে গ্রামের পর গ্রাম, 12 জনের মৃত্যু। 19 জেলায় সম্পূর্ণ বিধ্বস্ত 35,000-এর বেশি ঘরবাড়ি, আংশিক ক্ষতি লাখের বেশি। রেমালের প্রভাবে দিনভর বৃষ্টি, ভাসছে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা নগরী। 3 পার্বত্য জেলায় পাহাড় ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে মাইকিং। দুর্যোগ মাথায় নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ায় এড়ানো গেছে জানমালের বড় ক্ষয়ক্ষতি। আবারও ঢাল হয়ে ভয়াবহ বিপর্যয় থেকে উপকূল রক্ষা করল সুন্দরবন। এবং ডয়চে ভেলের তথ্যচিত্র এক পেশে ও উদ্দেশ্যমূলক। গাজীপুরে সেনাপ্রধান বললেন, পেশাদারিত্বের মাধ্যমে দেয়া হবে জবাব। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে তছনছ উপকূলীয় এলাকা, ঘরবাড়ি ভেঙে বিধ্বস্ত জনপদ। 5 থেকে 6 ফুট জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। গাছপালা উপড়ে পড়ে বিভিন্ন জেলায় বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা, আর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। এখন পর্যন্ত 5 জেলায় মারা গেছেন 12 জন। রোববার দিনভর শক্তি সঞ্চয়ের পর রাতে ভয়ঙ্কর তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রেমাল। তার দাপট এখনো চলছে, সাগর এখনো উত্তাল, নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে কয়েক গুণ। ঝড়ো হাওয়ার সঙ্গে চলছে ভারী বর্ষণও। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে রেমালের অগ্নিমূর্তির ক্ষতচিহ্ন। মধ্যরাতের জোয়ার আর ফুঁসে ওঠা সাগর, নদ নদীর পানিতে বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে হু হু করে পানি ঢুকে পড়ে জনপদে। মুহূর্তে লোকালয়ে প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার বাসিন্দা। তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে মাছের ঘের। স্থানীয়দের দাবি, দুর্বল বাঁধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই ভেঙে যায় অধিকাংশ বেড়িবাঁধ। কিচ্ছু নাই, রান্না করতে পারতেছি না, চুলায় পানি উঠছে, অনেক সমস্যা আমাদের। দুয়ারে দ্বারে গাছ পড়ছে, ঘর দিয়ে বেরোতে পারতেছি না। বাড়ি ঘরে ছেলে যা সমস্যা গেছে, আমরা জীবনে আমরা আশ্রয় কেন্দ্রে ছিলাম, বাড়িতে যাওয়ালে টিন সব উড়িয়ে গেছে। যদি মানুষ আশ্রয় কেন্দ্রে না যাইতে, মানুষ গরু বাছুর সব মরে যাইতে, কিচ্ছু থাকতে না। নদীর কূলে যে বালিঘর ছিল সেগুলো পানি সব তলায় গেছে একবারে। ঘন্টায় 111 কিলোমিটারের বাতাসের ঝাপটায় লন্ডভন্ড ঘরবাড়ি সহ নানা স্থাপনা, গাছপালা উপড়ে বন্ধ রাস্তাঘাট, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। ঘূর্ণিঝড়ের আগে প্রাণে বাঁচাতে দেশের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে স্থান নেয় 10 লাখের বেশি মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, মানুষ আগেভাগে আশ্রয়কেন্দ্রে যাওয়ায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে। পানি ডুবে রাস্তাঘাট অনেক ডুবে গেছে, অনেক ব্রিজ ভেঙে গেছে। জোয়ারের পানিতে অনেক পুকুরের মাছ ভাসি গেছে, অনেক গরু ছাগল গাছ গোছা পড়ে নষ্ট হয়েছে। 2 দিন যাবত কোনো বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকার কারণে আমরা কোনো কোথাও যোগাযোগ করতে পারতেছি না। সময় মতন বেরিবেটটা করতো, তাহলে দেখা যাচ্ছে এই বন্যায় আমাদের এই ক্ষয়ক্ষতিটা হতো না। আজকে 3 দিন বিদ্যুৎ নেই, বিদ্যুৎও আমরা খুব কষ্টে আছি। ঘূর্ণিঝড় রেমালের কারণে 5 জেলায় 10 জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ঘরের নিচে গাছ চাপা পড়ে ভোলায় শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। বরিশালে দেয়াল চাপায় 3 জনের প্রাণ ঝরে। এছাড়াও সাতক্ষীরা, পটুয়াখালী ও চট্টগ্রামে আরও 4 জন মারা গেছেন। ভাবি বাইরেই গেছে, আর সেই বাইরে পেরে নাই, গাছ পড়ে মারা গেছে। বৃষ্টি যখন পাইছে তখন আর কি দেয়ালে ভবন, মানে দোকানটা ছোট রেস্টুরেন্ট আছে, ওটার উপর পড়ছে। এই ওয়ালটা কোনো লিন্ডিংও নাই, কোনো কলমও নাই, বাইরে করছে, মোটেও জায়গার সামনে রাখে নাই। এছাড়াও বিভিন্ন স্থানে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্বিতীয় দিনের মতো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকা। লাবিব হাসান, সময় সংবাদ। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালীর কলাপাড়ায় আছেন সহকর্মী শাকিল মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকিল, দেখুন, ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব, সেই তাণ্ডব কিন্তু এখন কিছুটা হলেও থেমেছে উপকূলীয় এলাকাগুলোতে। এই মুহূর্তে আমি আছি বরিশালের পটুয়াখালী জেলার কলাপাড়া এলাকায়, এবং এই আমরা কিন্তু কালকে রাত থেকেই দেখেছি যে বঙ্গোপসাগরের যে জায়গাটা আসলে কুয়াকাটায় আছে, সেখানে কিন্তু ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব, সেই তাণ্ডবটা কিন্তু আমরা দেখেছি। এবং যেহেতু সকাল থেকেই প্রচুর বাতাসে ছিল এবং বৃষ্টি ছিল, তবে এই ঘন্টাখানেক আগে বাতাস এবং বৃষ্টি যখন থেমেছে, তার পরপরই কিন্তু উপকূলের মানুষগুলো সবাই আশ্রয় কেন্দ্র থেকে ফিরে এসেছে, এবং যে যেখান থেকে পারছে তাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে বাসাবাড়িতে, সেই গাছপালাগুলো কেটে তারা আবারও যাতে নতুন
করে জীবন শুরু করতে পারে, সেই ক্ষয়ক্ষতিগুলো পুষে উঠতে পারে, সেই কারণে কিন্তু তারা এক হয়ে কাজ শুরু করেছে। তবে আমরা দেখেছি যে এই মুহূর্তে আমি যেখানটায় আছি মহিপুরে, কলাপাড়া উপজেলার এই মহিপুরে কিন্তু একটি বাঁধ আছে। এই বাঁধটি কিন্তু এই ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে যে উপকূলীয় যে এলাকা আছে এই এলাকাগুলোতে কিন্তু যে বেশিরভাগ এলাকায় এই বাঁধের কারণে কিন্তু পানি ঢুকে গিয়েছে এবং নানা ধরনের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং বাতাসের এতটাই গতি ছিল যে আমি একটু সময়ের দর্শকদেরকে দেখাতেই চাই যে এত মোটা একটি গাছ, এই গাছটি কিন্তু বাতাসে উপড়ে ফেলে দিয়েছে এবং আপনারা দেখছেন যে যেহেতু ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখন অনেকটাই শেষ হয়েছে, এই কারণে কিন্তু উপকূলের যারা আছে তারা কিন্তু ঘরে ফিরে এসেছে এবং যে যার মতো করে নিজেদের যে বাড়ি আছে সেগুলোকে কিন্তু ঠিকঠাক করছে। আমরা কথা বলছিলাম বিভাগীয় কমিশনারের সাথে, উনি যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরূপণ চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে সেখানে এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের কারণে 7 জনের মৃত্যু হয়েছে বলে কিন্তু বিভাগীয় কমিশনার জানিয়েছে। এতটুকুই ছিল আমার কাছে ঘূর্ণিঝড়ের পরবর্তী সবশেষ সংবাদ। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির খবর জানছিলাম আমরা পটুয়াখালী থেকে। রেমালের প্রভাবে ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সে খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের কাতালগঞ্জে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, ঘূর্ণিঝড়ের কারণে টানা ভারী বর্ষণ হলেও কিন্তু গত 1 থেকে 1.5 ঘন্টা ধরে সেই বৃষ্টি কিন্তু এখন বন্ধ রয়েছে এবং সেই বন্ধ থাকার কারণে আমরা ভোর থেকে যেসব জায়গায় দেখেছিলাম প্রধান সড়ক জলাবদ্ধতা হয়েছিল সেই সব অনেক জায়গা থেকেই কিন্তু পানি এখন নেমে গেছে। আমরা বলতে পারি বদ্দারহাট, মুরাদপুর কিংবা কাতালগঞ্জ থেকে শুরু করে যেসব প্রধান সড়কগুলোতে পানি ছিল সেই সব জায়গার পানি নেমে গেছে। এখন আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কাতালগঞ্জের একটি গলির মধ্যে। সেই গলিতে কিন্তু আমরা দেখছি হাঁটু থেকে কোমর সমান পানি এখনো রয়ে গেছে। এছাড়া নিচু যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে চকবাজার কিংবা বাকলিয়া দূরবর্তী যে এলাকাগুলো আছে সেই সব এলাকায় নিচু জায়গায় কিন্তু আমরা দেখছি নিচু জায়গায় কিছু জায়গায় কিন্তু এখনো জলাবদ্ধতা রয়ে গেছে। তবে বৃষ্টি কমলে আসলে জলাবদ্ধতা কমে আসবে। কিন্তু আমরা আজকে আবহাওয়া অফিসের থেকে যে তথ্য নিয়েছি আজকে সারাদিনেই কিন্তু ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টি না হলেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আবার যদি মুষলধারে বর্ষণ শুরু হয় তাহলে হয়তো আবার বন্দরনগরী চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যেতে পারে। তবে সকালের কথা যদি জানাই, গতকাল রাত থেকে যে মুষলধারে বর্ষণ শুরু হয়েছিল সেই বর্ষণ কিন্তু আজকে বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত টানা বর্ষণ হয়েছে এবং সেই কারণে পুরো বন্দরনগরী চট্টগ্রাম আমরা দেখেছি নগরীর প্রবর্তক বোর্ড, জিসি, বদ্দারহাট 2 নম্বর গেট থেকে শুরু করে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি একদম পানির নিচে পুরোপুরি তলিয়ে যায়। সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা রয়েছে, যারা অফিস আদালতে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন সকাল থেকে তাদেরকে আমরা দেখেছি চরম বেকায়দায় পড়তে। তবে সাধারণ মানুষজন অনেকটাই অভিযোগের সুরে তারা বলেছেন দীর্ঘদিন ধরেই চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ হচ্ছে কিন্তু তার সুফল কিন্তু পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকটি সংস্থা একসাথে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করলেও মূলত 14,000 কোটি টাকার কাজ চলছে। তার মধ্যে 8,000 কোটি টাকার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু তারপরও কিন্তু কোনো সুফলেই নগরবাসী পাচ্ছে না। সেক্ষেত্রে নগরবাসী বলছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে যদি সমন্বয় করে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করা হয় তাহলে হয়তো জলাবদ্ধতার প্রকোপ থেকে মুক্তি পাবে চট্টগ্রামবাসী। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। জলাবদ্ধতার খবর জানছিলাম আমরা চট্টগ্রাম থেকে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনে বাংলাদেশ সেনাবাহিনী প্রসঙ্গে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের তথ্যচিত্র এক পেশে উদ্দেশ্যমূলক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই মানবাধিকার লঙ্ঘন করেনি। কোনো একটা মিশনের আপনি উদাহরণ দিয়ে বলতে পারবেন যে ওখানে আমরা মানবাধিকার লঙ্ঘন করেছি? এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদনে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। একটা উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে। সেই উদ্দেশ্যটা কি আমরা সবাই বুঝতে পারছি। আমরা আমাদের কাজটা সঠিকভাবে করতে চাই এবং যারা এই অসাধু উদ্দেশ্য নিয়ে কিছু করার চেষ্টা করছে তাদেরকে আমরা সর্বাত্মকরণে ভুল প্রমাণিত করতে চাই।
বাংলার সময় আরও থাকছে। সঠিক সময়ে দেয়া হচ্ছে না সাগরে মাছ শিকারের নিষেধাজ্ঞা, প্রভাব পড়ছে প্রজননে, দাবি গবেষকদের, সময় পুনর্নির্ধারণের পরামর্শ। আবারও জানাবো রেমালের খবর। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লন্ডভন্ড সাতক্ষীরার উপকূলীয় এলাকা, ভেসে গেছে মাছের ক্ষেত। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে শ্যামনগরে আছেন সহকর্মী তানজিম আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট যে বৃষ্টি ও ঝড়ো হাওয়া সেটি এখনো অব্যাহত রয়েছে সাতক্ষীরার উপকূলে, এবং এর ফলে কিন্তু উপকূলের জুড়ে যে বিভিন্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি মানুষের যে বাড়িঘর রয়েছে সেখানেও পানি উঠেছে। আমরা সাতক্ষীরার যে শ্যামনগর উপজেলাতে রয়েছি সেইখানে কিন্তু আসলে সকাল থেকে আমরা ঘুরে দেখেছি উঁচু মাত্রার যে জোয়ার ছিল, অন্তত 5 থেকে 6 ফুট মাত্রার জলোচ্ছ্বাস, তার ফলে কিন্তু বিস্তীর্ণ এলাকার যে ঘের বাড়ি ছিল সাধারণ মানুষের সেগুলো কিন্তু আসলে প্লাবিত হয়েছে। আমরা এখন যে এলাকাতে রয়েছি সেখানেও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ঘের আসলে এখনো পানির নিচে রয়েছে, এবং মানুষের যে বাড়ির সামনের অংশে কিন্তু এখন পর্যন্ত পানি, যদিও ভাটির টানে পানি কিছুটা নেমেছে, তবে জোয়ারের সময় কিন্তু রাতের মধ্যে এই পানি আরো বাড়বে বলে এখানে যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন, স্থানীয় রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু এখন পর্যন্ত যদিও সাতক্ষীরায় কোনো ধরনের যে বেড়িবাঁধ সেটি ভাঙার ঘটনা ঘটেনি, তবে নাজুক অবস্থার বেশ কিছু অংশ রয়েছে, অর্থাৎ 660 কিলোমিটার বেড়িবাঁধ সাতক্ষীরা উপকূল জুড়ে রয়েছে, তার মধ্যে অন্তত 10 থেকে 12 কিলোমিটার জায়গা নাজুক অবস্থা। এখন পর্যন্ত রাতের জোয়ার এবং ক্রমাগত বৃষ্টি যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাগুলো ভাঙতে পারে বলে স্থানীয়রা আসলে জানিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি, পানি বোর্ড কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন এখন পর্যন্ত যে ধরনের সংশয়ের কথা তারা আশঙ্কা করেছিলেন সেই জায়গাটা আসলে এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সবচেয়ে ঝুঁকিপূর্ণ ইউনিয়নের কথা বলা হচ্ছিল গাবুরা, সেই ইউনিয়নটিতে আসলে খোঁজ নিয়েছি, যে বাঁধগুলো রয়েছে সেগুলো আসলে ভেঙে যায়নি, তবে বিভিন্ন জায়গা থেকে আসলে লোকালয়ের মধ্যে পানি ঢুকেছে, যেহেতু উঁচু মাত্রার জলোচ্ছ্বাস ছিল, 5 থেকে 6 ফুট মাত্রার বিপদসীমার উপর দিয়ে নদ যে পানি প্রবাহিত হচ্ছিল। একই সাথে কিন্তু শুধু সাতক্ষীরা উপকূল নয়, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার বিভিন্ন জায়গায় কিন্তু ঘর বাড়ি ভেঙে পড়েছে এবং রাস্তাঘাটে গাছপালা পড়েছিল। সকাল থেকে স্থানীয় নিজেদের স্বেচ্ছাশ্রমে সেই গাছগুলো সরিয়ে আসলে যান চলাচল স্বাভাবিক করেছেন। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে সাতক্ষীরাতে কিন্তু সর্বশেষ যে তথ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে সেখানে বলা হয়েছে 1192টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা পাকা ঘর। একই সাথে কিন্তু 276টি পুরো বিধ্বস্ত হয়েছে, যে ঘর রয়েছে তার 276টি বিধ্বস্ত হয়েছে। একই সাথে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন কিন্তু জেলার পুরো অংশ আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন বলতে হবে। একই সাথে মোবাইল নেটওয়ার্ক না থাকাতে যোগাযোগ বিচ্ছিন্ন উপকূলবাসী, এবং একই চিত্র দেখা গেছে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা সহ উপকূল সবগুলো জেলাতে। এবং এই বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছেন স্থানীয় যে উপকূলবাসী রয়েছেন তারা। তো ঘূর্ণিঝড় পরবর্তী যে প্রভাব সাতক্ষীরার উপকূলে আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরায়। স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ না থাকায় বারবার ক্ষতির মুখে পড়েন উপকূলের বাসিন্দারা। এবারও ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার আগেই উপকূলের অনেক স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। এতে পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা ও অনিয়মের বিষয়টি আবারও উঠে এসেছে। উপকূলের বাসিন্দারা বলছেন, দুর্যোগ মৌসুমে বেড়িবাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের তোড়জোড় বাড়লেও নামমাত্র সংস্কার হচ্ছে। এতে সরকারের কোটি কোটি টাকা প্রকল্পের সুফল মিলছে না। ঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ সব প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশের উপকূলীয় এলাকা। জানমালের ব্যাপক ক্ষতির সম্মুখীন হন বাসিন্দারা। উপকূলীয় বেড়িবাঁধের বেশিরভাগই টেকসই ও উঁচু না হওয়ায় যুগ যুগ ধরে চলছে এমন ভয়াবহ পরিস্থিতি। রোববার মধ্যরাতে প্রচণ্ড বেগে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। তবে এবার ঝড়ের মূল তাণ্ডবের আগেই বিভিন্ন স্থানে ভেঙে যায় বেড়িবাঁধ। বাঁধ উপচে প্লাবিত হয় উপকূলের বিভিন্ন অঞ্চল, ক্ষতি হয় বাড়িঘর ও ফসলের। এমন পরিস্থিতিতে আবারও পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণের ত্রুটি ও অনিয়মের বিষয়টি সামনে এলো। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে খুলনা অঞ্চলের বেড়িবাঁধ। দক্ষিণের উপকূলীয় এলাকার নদী ভাঙন থেকে গ্রাম রক্ষা করতে 60-এর দশকে নির্মাণ করা হয় এসব বেড়িবাঁধ। তবে ঝুঁকিপূর্ণ ও জলোচ্ছ্বাসে যুগের পর যুগ বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বারবার। বিভিন্ন সংস্থার তথ্য মতে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায়
2006 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে অন্তত 52 কিলোমিটার অধিক ঝুঁকিপূর্ণ, আরও 100 কিলোমিটার রয়েছে ঝুঁকিপূর্ণ। বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার সহ বেশিরভাগ জেলায় 100 কিলোমিটারেরও বেশি বাঁধ ঝুঁকিপূর্ণ। এছাড়া বাগেরহাটে 185 কিলোমিটার ও পটুয়াখালীতে 1.5 কিলোমিটার উপকূলীয় এলাকায় কোনো বেড়িবাঁধই নেই। নরম হয়ে গেছে মাটি, ভাঙছে অনেক জায়গাতেই। অনেক ক্ষতি হয়েছে। দেখেন এই নদীর পানি রাস্তার ছাড়ে, রাস্তাও অনেক জায়গায় দিয়া ভাঙ্গা, পানি গড়িয়েছে। উপকূলের বাসিন্দাদের অভিযোগ, দুর্যোগ মৌসুমে বেড়িবাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের তোড়জোড় বাড়লেও নামমাত্র সংস্কার করা হচ্ছে। এতে সরকারের কোটি কোটি টাকার প্রকল্পের সুফল পাচ্ছেন না তারা। উঁচু ও টেকসই না হওয়ায় প্রতিবারই জলোচ্ছ্বাস ও বন্যায় সামান্য আঘাতেই ভেঙে যায় বাঁধ। বেড়িবাঁধের পানি জায়গায় জায়গায় নামছিল সিডরের সময়, তারপর রাস্তাটা মেরামত করা হয় নাই। ভাঙনের পর বেড়িবাঁধ সংস্কার করা হয়, তবে বছর না ঘুরতে আবারও একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাই প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে স্বল্প পরিসরে নয়, স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি উপকূলীয় এলাকার মানুষের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় রেমালে তছনছ, উপকূল বাঁধ ভেঙে তলিয়ে গ্রামের পর গ্রাম, 12 জনের মৃত্যু। 19 জেলায় সম্পূর্ণ বিধ্বস্ত 35,000-এর বেশি ঘরবাড়ি, আংশিক ক্ষতি লাখের বেশি। রেমালের প্রভাবে দিনভর বৃষ্টি, ভাসছে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা নগরী। 3 পার্বত্য জেলায় পাহাড় ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে মাইকিং। এবং দুর্যোগ মাথায় নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ায় এড়ানো গেছে জানমালের বড় ক্ষয়ক্ষতি। আবারও ঢাল হয়ে ভয়াবহ বিপর্যয় থেকে উপকূল রক্ষা করল সুন্দরবন। এ ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।